দালিলিক কোনো প্রমাণ নাই, চাক্ষুষ কোনো বৈঠকের ছবি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র অফিসের কোন কেরানি বলেছে যে আমার বসের সাথে তার ফোনে কথা হয়েছিল, সেটার ভিত্তিতে 2 বছরের কারাদণ্ড হয়ে গেল। টিউলিপ সিদ্দিকের ক্ষতি হলো নাকি ডক্টর ইউনূসের ক্ষতি হলো? দেখেন, টিউলিপ সিদ্দিক ক্ষতি তো অবশ্যই টিউলিপ সিদ্দিকের হয়েছে। কারণ হচ্ছে কি, দেখেন, সমাজে যখন কোনো একটা কথা রটে, সমাজে যখন কোনো একটা কথা আসে, কোনো একটা কোর্ট থেকে একটা জাজমেন্ট করায় ফেলা হয়, সেটা কিভাবে, এই যে মনে করেন যে কর্নেল তাহেরকে ফাঁসি দিয়ে মারা হলো, পরবর্তীতে দেখা গেল বাংলাদেশের আইনে পুঙ্গু মানুষের, মানে যিনি কাজবট দিয়ে হাঁটেন, তার মানে মৃত্যুদণ্ডের কোনো বিধান বাংলাদেশের আইনে নাই, সামরিক আইনেও নাই, এবং বাংলাদেশের ভেনাল কোডও নেই। তো সেই ক্ষেত্রে কর্নেল তাহেরকে যখন ফাঁসি দেওয়া হলো, তখন আমরা তো আর তাহেরকে আর ফিরে আনতে পারিনি। বঙ্গবন্ধুকে তখন হত্যা করা হলো, আমরা তো বঙ্গবন্ধুকে ফিরে আনতে পারিনি। টিউলিপ সিদ্দিকের যে ক্ষতিটা হলো, তার যে সম্মানটা নষ্ট হলো, আমরা কি পৃথিবীর জনে জনে যাই বলতে পারবো ডক্টর ইউনূস একটা বাটপার, এটা আইনগতভাবে সিদ্ধ নয়, এটা অবৈধ, এটা তো বলতে পারবো না। হ্যাঁ, বাংলাদেশও কিন্তু হারিয়েছে। বাংলাদেশের যে আদালত, এটার ক্রেডিবিলিটি জিরো পর্যায়ে চলে গেছে। মানুষ বুঝছে যে একটা মানুষ চুরি করলো না, দেশে গেল না, কোনো দালিলিক কোনো প্রমাণ নাই, চাক্ষুষ কোনো বৈঠকের ছবি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র অফিসের কোন কেরানি বলেছে যে আমার বসের সাথে তার ফোনে কথা হয়েছিল, সেটার ভিত্তিতে 2 বছরের কারাদণ্ড হয়ে গেল। আরো কিসের কথা, যে আমার মাকে দাও, কে বলছে? মা হচ্ছে বোন, আর যে বলছে সে হচ্ছে ভাগ্নি। আমাদের ছোটবেলার একটা কথা আপনাদের মনে আছে কিনা, মার কাছে মামার বাড়ির গল্প, মায়ের কাছে গল্প করে, মা তুমি তো জানো না, নানাদের বাড়ির দক্ষিণ পাশের আম গাছটা যে বড়, ওই আম গাছের আম খুবই মিষ্টি। মায় বলতেছে, বাবারে তুই তো বুড়া বয়সে দেখছস, আমি তো এই আম গাছের যৌবন কালেই দেখেছি এই আম গাছের আটি ছোট, আমটা কত মিষ্টি। এখন দেখেন, এই মার কাছে মাসির মামার বাড়ির গল্প ডক্টর ইউনূস এখন আমাদেরকে করে শোনাচ্ছে। যেটা মানুষ গল্পে শুনেছে, সেটা মানুষ এখন বাস্তব জীবনে দেখছে। কথা বুঝছেন? তো মাঝে মাঝে দুঃখ হয় যে এই দেশ আমার পূর্বপুরুষেরা স্বাধীন করেছে, আজকে পাকিস্তানপন্থী সাম্প্রদায়িক যে শক্তি, যে ধর্মের ভিত্তিতে রাজনীতির নামে যে বস্তা পচা তথ্য, সেই জিনিসটাকে আমাদের সামনে হাজির করছে। কবর থেকে লাশ উত্তোলন করে তাকে পোড়ানো হচ্ছে, মাজারগুলা ভাঙা হচ্ছে, মানুষকে রাস্তার উপরে গুলি করে হত্যা করা হচ্ছে। কোর্টে গেছে, কোর্ট থেকে বাইর হওয়ার পরে কোর্টের সামনেই তাকে প্রথমে গুলি করে পরে চাপাতি দিয়ে কোপাইয়া হত্যা করছে। এই সন্ত্রাসী ইউনূস, এই বাটপার ইউনূস একটা বার মুখ খোলে নাই। এই বাউল শিল্পীরা হাজার হাজার বছর থেকে জারি সারি মারফতি কীর্তন রামপ্রসাদী গেয়ে এই বাংলার মানুষের মনোরঞ্জন করেছে, তাদেরকে আজকে পথে ঘাটে পিটানো হচ্ছে। লালন ফকিরের যে সাধকরা আছে, তাদেরকে পিটানো হচ্ছে। সেই দেশ, এটা কি আর বাংলাদেশ আছে? এটা তো এখন আফগানিস্তান। এই আফগানিস্তানে আমার মুজাম্মেল ভাইয়েরা যে কিভাবে আছেন সেটা বুঝতে পারি। আমারও তো আত্মীয় স্বজনরা দেশে আছে, তারা যে কি কষ্টের মধ্যে, কি মানে যাতনার মধ্যে আছে, সেটা বুঝতে পারি। আমাদেরকে আল্লাহ রক্ষা করেছে যে ডক্টর ইউনূসের এই দুরবস্থা দেখার জন্য এই মুহূর্তে বাংলার জমিনে নাই। কিন্তু আপনারা যারা আছেন, তাদের যে কি কষ্ট, তাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মনোবেদনাটা যে কি, এটা ডক্টর ইউনূস টুডে অর টুমরো অর ডে আফটার বুঝবে, যদি বেঁচে থাকে। আর যদি বেঁচে না থাকে, ডক্টর ইউনূস গং যারা, তারা বুঝবে। আপনারা লিখে রাখেন, এই বাংলায় এইভাবে যাবে না। এটা একদিন জবাবদিহিতার আওতায় আসবেই আসবে। ডক্টর নুরুন নবী, একটু সংক্ষেপ করে বলবেন, আমার সময় প্রায় শেষের দিকে। ধরেন হাজার হাজার মানুষকে বিনা বিচারে আটক করে রেখেছে, তাদের কোনো জামিন নাই। আপনি জানেন যে শাহরিয়ার কবিরের মতো একজন লেখক, তাকে আজকে তিনি বিনা বিচারে আটক আছেন। অসংখ্য মানুষ মানে এভাবে বিনা বিচারে আটক আছেন। শেখ হাসিনার বিরুদ্ধে তার অনুপস্থিতিতে ফাঁসির রায় হয়ে গেল। এরকম এখন টিউলিপের বিরুদ্ধে এরকম রায় হয়ে গেল। তো এতে কি ডক্টর ইউনূসের সংকট বাড়ছে? অবশ্যই বাড়ছে। আমাদের কি বলে একটা কথা আছে, কেউ যদি মিথ্যা কথা বলে সেটাকে ঢাকার জন্য আর 10টা মিথ্যা কথা বলতে হয়। কেউ কোনো অপরাধী যদি একটা অপরাধ করে, সেটাকে ঢাকার জন্য সে আরো 10টা অপরাধ করতে হয়। ইউনূস এক্স্যাক্টলি সেই কাজটাই করছে।
তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। বাংলাদেশে জনগণ বুঝতে পেরেছে যে তার অবস্থান কি, সে দেশদ্রোহী, দেশ বিরোধী। রিক্সাওয়ালা, সাধারণ শ্রমিক সবাই বলে আমরা আগেই ভালো ছিলাম, মানুষের দুঃখ কষ্ট, খাবারের দাম বেড়ে গেছে, ফ্যামিনও হতে পারে কিছুদিনের মধ্যে। তো সাংবাদিকরা জেলে আছে বিনা বিচারে, শাহরিয়ার কবিরের মতো লোক, মেনন, ইনু, এদের মতো, আমু ভাই, এদের মতো বয়স্ক রাজনীতিবিদ, তাদেরকে মানবতর জীবনযাপন করতে হচ্ছে জেলখানায়। তো এই অবস্থায় চলতে পারে না। কারণ আমরা যদি বাংলাদেশের ইতিহাস আমরা যদি দেখি, বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তারা সামনের দিকে আগায়। আমরা যখন ৭১-এ বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ শুরু করেছিলাম, আমরা তো কখনো ভাবি নাই যে কবে দেশ স্বাধীন হবে, কিন্তু আমরা যুদ্ধ করে যাচ্ছিলাম। তো এই অবস্থায় অনেকের সাথে আমার কথা হয়, আমি নিজেও আমার মনের ভিতরে প্রশ্ন থাকে এই অবস্থার অবসান কি হবে? কিন্তু প্রশ্ন যে অবসান অবশ্যই হবে, কারণ সত্যের জয় হয়। মাঝখান থেকে বাংলাদেশের মানুষের দুর্দশা বাড়ছে। আমি শেখ হাসিনা আমাদের নেত্রী, তার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম এই অবস্থা কতদিন চলতে পারে। তিনি আমাকে বলেছিলেন যে আপনারা যখন আইয়ুব খান, ইয়াহিয়া খান, মোনায়েম খানের বিরুদ্ধে আন্দোলন করেছেন, যুদ্ধ করেছেন, তখন স্টেক হোল্ডার ছিল মাত্র দুটো, একটা হলো পাকিস্তান আর হলো বাংলাদেশের জনগণ। এখন বাংলাদেশের এই ক্রাইসিসে, বাংলাদেশের জিওপলিটিক্যাল সিচুয়েশনের জন্য, অবস্থানের জন্য স্টেক হোল্ডার হয়েছে প্রায় ডজন খানে। সেই ভারত, রাশিয়া, চায়না, পাকিস্তান, কি বলে বার্মা, এমনকি কাতার, টার্কি। তো এতগুলো স্টেক হোল্ডারের মধ্যে যে যে কনফ্লিক্ট দেখা দিছে, একটা পক্ষ জিতলে আরেক পক্ষ হারবে, কাজেই এইখানে কোনো কমন গ্রাউন্ড পাওয়া যাচ্ছে না। কিন্তু সেটা দিনক্ষণ বলা যাচ্ছে না এই অবস্থার জন্য, কিন্তু জয় আমাদের হবে। তিনি আত্মপ্রত্যয় নিয়ে আমাকে বলেছিলেন, তো সেটা আমিও বিশ্বাস করি। ইউনূসের দিন ঘনিয়ে আসছে, আর বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট অল্প দিনের মধ্যে শেষ হবে। কারণ শুধু ইউনূসের যারা সমর্থক, শুধু তাদের সমর্থনে ইউনূসের পক্ষ থেকে সরে যাচ্ছে না। সেই বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, এনসিপি বলেন, কারণ এদের পিছনে জনগণের সমর্থন নাই, ইউনূসের সমর্থন হারাচ্ছে। কিন্তু সর্বোপরি বাংলাদেশের জনগণ তারা জেগে উঠছে। আগে ছাত্রলীগরা মিছিল করতো ৫০-৬০ জনের জটিকা মিছিল, এখন এই যে ১৩ তারিখে যে প্রোগ্রাম সেটা সাকসেসফুল হয়েছে, এবং এখন যে মিছিল যেগুলো হয় হাজার হাজার লোক সেখানে অংশগ্রহণ করে। এবং ওই ১৩ তারিখের মিছিল থেকে তৃণমূলের ২ কর্মী আমাকে কল করেছিল যে তাদেরকে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মিলিত হয়ে তারপরে মিছিল বের করতে হবে। তারা বলছিল আমরা যখন ওই জায়গায় যাচ্ছি, বাস ড্রাইভার আমাদের পয়সা নেয় নাই, রিক্সাওয়ালার পয়সা নেয় নাই, পুলিশের ধাওকে বড় একটা গ্রুপ তারা আশ্রয়ের অপেক্ষায় ছিল, বস্তিতে গিয়েছে, বস্তির লোকরা আশ্রয় দিয়েছে। এই সিগন্যাল গুলো আমরা যখন সেই ৬৯-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, জনগণ এইভাবে আমাদেরকে সাহায্য করেছিল। তো আমার জাজমেন্টে, আমার দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে কি বলে তারা রুখে দাঁড়াচ্ছে, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। তো এদিকে আভ্যন্তরীণ ইউনূসের বিরুদ্ধে জনগণ জেগে উঠছে, আর এদিকে যে শক্তি, তাদের যে বিদেশি শক্তি তাকে ক্ষমতায় বসিয়েছিল যে সে শান্তির দূত, ইউনূস তার নিজ কর্মে প্রমাণ করেছে সে অশান্তির দূত। ওয়েস্টের কোনো ভ্যালুই সে রিপ্রেজেন্ট করে না। কাজে দুই পক্ষ থেকে ইউনূসের সমর্থন কমে আসতেছে, জয় আমাদের হবেই, এতে আমি আমার দৃঢ় বিশ্বাস। এবং বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে, বলা যাচ্ছে না, কিন্তু ইউনূসের পরাজয় হতে অবশ্যই বাধ্য সে। মোজাম্মেল হোসেন, এখানে একজন একটা মন্তব্য করেছেন যে বিশ্বে এমন বর্বর নোবেল বিজয়ী কি দ্বিতীয়টি আছে? আমি এটার উপরে কোনো মন্তব্য করতে চাই না, কারণ নোবেল লরেট সারা দুনিয়াতে অনেক আছেন। কেমন সাধারণভাবে নোবেল লরেটরা খুব সম্মানিত, কিন্তু
নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যে কিছু রাজনীতি আছে, আন্তর্জাতিক, বিশ্ব বা আঞ্চলিক, বিশেষ করে শান্তিতে যে নোবেল পুরস্কার, এজন্য কিসিঞ্জারও শান্তিতে নোবেল পুরস্কার পান, কেমন ইসরায়েলি নেতাও শান্তিতে নোবেল পুরস্কার পান, এগুলো নিয়ে সমালোচনা আছে। কিন্তু কোনো ব্যক্তিবিশেষ এর চেয়ে খারাপ কিনা, এর চেয়ে ভালো কিনা, এইরকম কোনো মন্তব্য আমি করতে চাই না। আমাদের যে আকাঙ্ক্ষা একজন নোবেল লরেট আমাদের মধ্যে অত্যন্ত শিক্ষিত, উচ্চশিক্ষিত, দেশের দারিদ্র্য দূরীকরণের জন্য তার নিজস্ব চিন্তা ভাবনা পদ্ধতি দিয়ে সুনাম অর্জন করেছেন, বিশ্বব্যাপী একটা বিশ্ব ব্যক্তিত্বের অবস্থান অর্জন করেছেন, যে আশা যে আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তিনি বাস্তবে আমাদের শাসনভার হাতে নিয়ে এবং এখানকার রাজনীতিতে যুক্ত হয়ে তিনি যা করছেন এটা সবাই দেখছে, এবং সেখানে খুব আশা বা সেটি মানুষের মধ্যে ক্রমশই নৈরাশ্য এবং বিরক্তি বাড়ছে আমাদের সামাজিক দেশের পরিস্থিতিতে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো ওইভাবে মন্তব্যটা করতে চাই না। আমি 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 একটু মন্তব্য করি। আমার জানা মতে, আমি তো বিশ্বের বিভিন্ন ব্যাপারে খোঁজ খবর রাখি, আমার যে জানা মতে কোন নোবেল লরিয়েট এত খারাপ হতে পারে না, এবং দুই একজন হয়েছে তারা জেলেও গিয়েছে, কিন্তু ইউনূস তার কার্যক্রমে প্রমাণ করেছে সে একজন দুর্নীতিবাজ, সে একজন অসৎ লোক, মিথ্যাচার, বিশ্ব বেহায়া, বিশ্ব কি বলবো, মানে যত খারাপ অ্যাডজেক্টিভ আছে সেটার সে অর্জন করেছে তার কার্যক্রমে। একটা দেশটাকে ধ্বংস করার জন্য একক ব্যক্তি এইভাবে ক্ষতি করতে পারে, এর নজির দুনিয়ার ইতিহাসে আর কোথাও নাই। কাজেই আমি স্পষ্ট ভাষায় বলছি, সে একজন জঘন্য ব্যক্তি। সে $6,000 টাকার বেতনের চাকরি নিয়েছিল গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে, একটা চাকরি নিয়েছিল। সে আজকে $1 ট্রিলিয়ন মালিক। এটা কোত্থেকে আসলো? সে দুর্নীতিবাজ না হলে এটা হতো না। এবং ব্যারিস্টার সাহেব এবং সহ আমরা সবাই জানি যে 666 কোটি টাকা ক্ষমতায় এসে সে মাফ করে নিল। তার যে বাংলাদেশে ক্ষমতায় এসে একমাত্র তার অর্জন হলো এই সম্পদ, এই অর্থনীতি, এই প্রভাব, এগুলো অর্জন করা। এছাড়া বাংলাদেশের জন্য সে কিছুই করে না। সে নোবেল লরেটের জন্য একজন কি বলে অযোগ্য লোক। নোবেল এই শব্দটার জন্যই সে অনেক, এই শব্দটা বা এই পুরস্কারেরই সে যে কি বলে দুর্নীতিবাজ হিসাবে যে কাজ করেছে, সেই নোবেল পুরস্কারকে সে কি বলবো অবমূল্যায়ন করেছে তার অ্যাক্টিভিটির মাধ্যমে।